নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি আপনার কথা। আপনার কথায় আজ আমাদের অতিথি বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ দা, স্বাগত জানাচ্ছি আপনাকে। নমস্কার, শারদীয়ার শুভেচ্ছা সবাইকে। দিলীপ দা, একদিন কি একটু চুপচাপ হয়ে রয়েছেন দিলীপ ঘোষ? চুপচাপ তো দেখুন, মুখ বন্ধ করলে চুপচাপ মনে হয়, কাজের মধ্যে সক্রিয় থাকতে হয়, সেটা আমি আছি। আমার বলার মতো কিছু নেই, বলার জন্য অন্য লোক আছে, তারা বলছেন। সেজন্য বিনা কারণে সব কিছু বলার দরকার নেই, কিছু করে দেখানোর দরকার হয়। করার সুযোগ যখন হবে তখন করব, আর না করে কিছু বলাটা আমি পছন্দ করি না। তাহলে কি সুযোগ পাচ্ছেন না, না সুযোগ দেওয়া হচ্ছে না? আসছে সুযোগ। পার্টি এখন সাংগঠনিক প্রস্তুতিতে লেগে আছে, নির্বাচনের প্রস্তুতি চলছে, ভেতরের সমস্ত প্রস্তুতি চলছে, মিটিং সিটিং বৈঠক কমিটি ইত্যাদি, যেটা পূর্ব প্রস্তুতি হয় সেই নিয়ে পার্টি ব্যস্ত আছে। বাইরে কম হচ্ছে, তো যখন বাইরে কাজ শুরু হবে তখন সৈনিকদের ডাকা হবে। দিলীপ দা, দলের কাছ থেকে কি প্রত্যাশা করেন? আমি কোনো প্রত্যাশা নিয়ে যাইনি দলেতে। দলের জন্য কিছু করতে গেছিলাম, কিছুটা করার চেষ্টা করেছি, কিছু হয়েছে, কিছু বাকি আছে। পশ্চিমবাংলায় যতক্ষণ না বিজেপি ক্ষমতায় আসছে, পরিবর্তন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ অসম্পূর্ণ আছে। সেই কাজের জন্য প্রথম লোক দরকার ছিল, লোক ছিল কম আমাদের। সে লোক এসেছে, সে লোকেদের এক করা, তাদেরকে ট্রেন্ড করা, তাদেরকে বিজেপি করা, তাদেরকে কাজে লাগানো, সেই প্রসেস চলছে এখন। কয়েকটা ইলেকশনে আমরা লড়েছি, ভালো রেজাল্টও করেছি, ভালো হয়েছে, কখনো মন্দও হয়েছে। এই একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা এগোচ্ছি, আর লক্ষ্যের দিকেই এগোচ্ছি, কখনো আপ কখনো ডাউন, কিন্তু আমাদের গতি চলেছে ঠিকই, লক্ষ্যও ঠিক আছে। তো খানাখন্দ যেখানে একটু আপ ডাউন হয়েছে, সেগুলোকে মিটিয়ে নিয়ে যে ফাইনাল লড়াই আসছে, তার জন্য প্রস্তুতি চলছে। আগামী দিনে দিলীপ দাকে কি বৃহত্তর কোনো নেতৃত্বের জায়গায়, বিশেষ কোনো পদের জায়গায় আমরা দেখব? এখন দেখুন, এই সমস্ত কিছু পার্টির উপর নির্ভর করে। আমি কোনোদিন ভাবিনি রাজনীতিতে এসে সভাপতি হব, এমএলএ হবে, এমপি হব। বিজেপি মনে করেছে এর দ্বারা কিছু হতে পারে, দায়িত্ব দিয়েছে, আমি চেষ্টা করেছি। আমার সহকর্মী যারা ছিলেন পার্টিতে, তারা সবাই মিলে খুব লড়াই করেছি আমরা। তো সাফল্য এসেছে, তার কিছুটা ভাগিদার আমিও, যেহেতু আমি নেতৃত্বে ছিলাম। তো সেজন্য পার্টি আমাকে যে কাজের যোগ্য মনে করে কাজ দিয়েছে, আমি সেটা করার চেষ্টা করেছি সফলভাবে। তো তার বাই প্রোডাক্ট হিসাবে এমএলএ হয়েছি, এমপি হয়েছি, ইত্যাদি ইত্যাদি। তো পশ্চিমবাংলায় একটা ফেজ আমরা এগিয়ে গেছি। নতুন করে পার্টিতে বহু লোক এসছেন, তাদের নিয়ে পার্টি নতুন পরিকল্পনা তৈরি করছেন নেক্সট ইলেকশনের জন্য। আর তার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি, কাকে কী কাজ দেওয়া হবে সেই কাজের জন্য। আপনি নতুন করে অনেকে পার্টিতে এসেছে আপনি বললেন, আপনি তো এও বলেছেন যে অনেক বেনজল এসেছে। কাদেরকে মনে হয় বেনজল? যখন পার্টি বাড়তে থাকে আর যখন সফলতা পেতে থাকে, তখন পার্টিতে লোকেরা আসেন। রাজনীতিতে এটাই হয়, যেখানে সম্ভাবনা সেখানে লোকেরা আসবে, সেখানে সমস্যাও তৈরি হবে। আমরা বেড়েছি সংগঠনের ক্ষেত্রে, এটাকে বলা হয় প্রবলেম অফ গ্রোথ। হঠাৎই বেড়েছি, হঠাৎ বাড়লে কিছু সমস্যা হয়, হঠাৎ মোটা হয়ে গেলে, চর্বি হয়ে গেলে সমস্যা হয়। আমাদের ক্ষেত্রে অনেকটা তাই হয়েছে, সেটাকে একটু ঠিকঠাক করে নিয়ে আর আমরা এগোচ্ছি। বেনজল মানে অত্যাধিক লোকজন এসে গেলে হঠাৎ তার ছাঁটাই বাছাই করার সময় হয় না, সম্ভব হয় না, নিয়ে নিতে হয়, পরে কিছু সমস্যা হয়, সে সমস্যায় আমরা ভুগেছি, তার সমাধানের চেষ্টা হচ্ছে। ছাঁটাই বাছাইয়ের প্রক্রিয়া কি তার মানে চলছে? সেটা তো চলেই, চলতে থাকেই, কিন্তু কিছু কিছু বিশেষ পরিস্থিতি হয়। পশ্চিমবাংলার মানুষের একটা এমন পরিস্থিতি এসে গেছিলো যে সহ্য করা যাচ্ছে না, তাড়াতাড়ি করতে হবে, কি করে হবে, কে করতে পারবে। তো বিজেপিকে তারা চয়ন করেছেন। তো যারা পলিটিক্যাল লোক, নন পলিটিক্যাল লোক, সুবিধাবাদী লোক, সব ধরনের লোক রাজনীতিতে আসে, সব ঢুকে পড়েছে। আর তখন আমাদের কাছে সময়ও ছিল না, সে ধরনের সিস্টেমও ছিল না যে আমরা এই ধরনের কিছু বাছাই করতে পারি। তো নিয়েছি সবাইকে। রাজনীতি মানে ভিড়, রাজনীতি মানে ভোট, সেটাও দেখতে হয়। তো তার মাঝে কিছু ভুলভ্রান্তি হয়তো হয়েছে, তো আমার মনে হয় সেটা অনেকটা আমরা শিখেছি পরিস্থিতি থেকে। পরবর্তীকালে এগুলো মাথায় রেখে ডিসিশন নেওয়া হবে। সেই সময়টা বা সময়কালটা কি 2019 না 2021? বেনজল ঢোকার বা প্রচুর লোক আসা শুরু হয়েছে আমাদের এখানে সেই 19 সাল থেকে, 19 সাল পরেই, যখন মোদী সরকার আসার পরে 14 সালে, তারপরে আমার এন্ট্রি হয়েছে পার্টিতে। একটা অনুকূলতা এসছে, সেই অনুকূলতাকে কাজে লাগিয়েছি, আমরা লড়াই করছি পশ্চিমবাংলার ক্ষেত্রে। যা যা ঘটনা ঘটেছে সেটাকে আন্দোলনের মাধ্যমে লোকের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। সিপিএম, কংগ্রেস যারা পার্টি ছিল এখানে ক্ষমতাসীন এতদিন, পরে তারা এক জায়গায় হয়ে গেছে, তাদের প্রতি মানুষের বিশ্বাসটাই চলে গেছে যে টিএমসির বিরুদ্ধে কে লড়তে পারে। তো সেই সুযোগটাকে কাজে লাগাবার জন্য আমরা খুব চেষ্টা করেছি, পরিশ্রম করেছি, আমরা লাভও পেয়েছি। তো বহু লোক
বিভিন্ন পার্টির লোক, সাধারণ মানুষ, টিএমসিরও বহু লোক আমাদের সঙ্গে এসেছেন তখন, যারা মনে করেছিলেন বিজেপি করতে পারবে। তো সেই যে গতিটা শুরু হয়েছে এটা বাড়তেই থাকে 21 অবধি। 21-এ সবাই ধরে নিয়েছিল বিজেপি ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসার সম্ভাবনা বেড়েছে, লোক আসা বেড়েছে। তো যখন ক্ষমতায় আমরা আসতে পারলাম না, অনেক লোক আশাহত হলো, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে যারা এসেছিলো তারা অনেকে পালিয়ে গেল, অনেকে থাকলো, অনেকে চুপ হয়ে গেল। তারপরে যে অত্যাচার হলো, পোস্টপোল ভায়োলেন্স, তাতে বহু ক্ষয়ক্ষতি হলো, বহু মানুষ, আমাদের পুরনো কর্মী, নতুন লোক, সাপোর্টার, তারাও তার শিকার হলেন। ফলে একটা মানে ভয় এসে গেল, একটা স্থবিরতা এসে গেল পার্টির মধ্যে। কর্মীরা একটু চিন্তায় পড়ে গেলেন যে কী হবে, এত লোককে আমরা হয়তো সবাইকে ঠিকভাবে সেভাবে দেখতে পারিনি, কাছে যেতে পারিনি। এটা এই ধরনের একটা সন্দেহ তৈরি হলো, ভয়ের পরিবেশ তৈরি হলো, ফলে খানিকটা গতি কমে গেল। কিন্তু তারা যারা এসেছিলেন তারা এখনও বিজেপির ভরসা করেন, তাদের মন হয়তো দৃঢ় হয়েছে তারপরে যে ঘটনাগুলো ঘটেছে গত 2-1 বছরের মধ্যে পশ্চিমবাংলায়, তার জন্য তাদের মনে হয়েছে এবার তো পরিবর্তন দরকারই আছে, নাহলে বাঁচার রাস্তা নেই। কিন্তু পার্টি যতক্ষণ একটা সিস্টেম রেডি করে সামনে রাখছে যে এইভাবেই হবে, ততক্ষণ পর্যন্ত লোকেরা একটু নামতে চাইছে না। সেই জন্য একটুখানি গ্যাপ মনে হচ্ছে। এটা একটা অন্তরাল, একটা ঝড় চলে যাওয়ার পরে শান্তি হয়ে যায়, আবার প্রস্তুতি হয়। তা আমাদের জোয়ার ভাঁটার মধ্যে আছি আমরা। আমার মনে হয় সেটা যখন পার্টি প্রক্রিয়া রেডি করে দিয়ে লোকের সামনে রাখবে, কর্মীদের সামনে রাখবে, সবাই আবার লেগে পড়বেন। গতি কমে যাওয়া, সেই গতি কমে যাওয়ার সময়টা কি এটা এই সময়টা মনে করছেন? এক, জোয়ার ভাটার মতো যদি মনে হয় এই সময় তো জোয়ারটা থাকবে, আপনি নিজেই বলছেন সামনে বড় লড়াই, অর্থাৎ 2026 পরিষ্কার কথা। হ্যাঁ, জোয়ার তো তিথিতে আসে না, হঠাৎ তো আসবে না, আসছে। হঠাৎ হলে কী হয় সেটা বুঝতে পারছেন। সেদিন বন্যা হলো 4-5 ঘন্টা, একেবারে লেজে গোবরে হয়ে গেল টিএমসি সরকার। কে যে কি বলছে আবোল তাবোল, বিহারের জল, দিল্লির জল, ওখানকার জল, এখানকার জল, কলকাতায় ডিভিসি জল ঢুকে গেছে, এই ধরনের কমেন্ট শুনতে পাচ্ছি। তো এটা তো রাজনীতি একটা স্ট্র্যাটেজি, নির্বাচন একটা স্ট্র্যাটেজি অনুযায়ী এগোয় পার্টি। আর আমাদের সর্বভারতীয় পার্টি হিসাবে আমাদের পার্টির নেতৃত্বের বহু অভিজ্ঞতা আছে, বহু রাজ্যে নির্বাচন লড়ার, বহু পরিস্থিতিতে আমরা লড়েছি, জিতেছি, কখনো জিততেও পারিনি। তো সেই জন্য সেই অভিজ্ঞতার ভিত্তিতে পশ্চিমবাংলাকে সামনে রেখে এখানকার নেতাদের সঙ্গে কথাবার্তা বলে স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে। আর সেটা তো আগের থেকে বলা সম্ভব নয়, পার্টি রেডি আছে, লোককে কাজে লাগাতে হবে, ঠিক সময় সেটা লঞ্চ হয়ে যাবে। দিলীপ ঘোষের গোল্ডেন এরা বা রাজ্য বিজেপির গোল্ডেন এরা কোন সময়টাকে বলবেন? 2019, 2021, নাকি 19 থেকে 21-এর ফেজ? দেখুন, রাজনীতিতে রেজাল্টটাই লোক মনে রাখে। সব জায়গায় ফুটবল ক্রিকেট খেললেও জয়জিতা হয়েছে কে ভালো খেলেছে, দুরানের জন্য সেঞ্চুরি পেলো না, তৎকালীন আর দুরান হলে ভালো হতো, বা এই গোলটা মিস করে গেল নাহলে জিতে যেত, 2-3 দিন আলোচনা হয়। কিন্তু কগলে কে জিতেছে ওটাই রেকর্ড। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। যখন সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছে, আমরা 19-এর লোকসভাতে 18টা সিট জিতেছি, 21-এতে 77টা অ্যাসেম্বলি জিতেছি। তো এই যে তার আগের পঞ্চায়েতে রেজাল্ট হয়েছে ভালো, যেটা আগে কোনোদিন হয়নি। তো এই রেকর্ড যেটা আছে, ইতিহাস হয়ে গেছে, সেটা দেখে লোকেরা বিচার করেন। সেই বিচারে তো ওই সময়টাই সবচেয়ে, আজ পর্যন্ত যে ইতিহাসে আমরা এগিয়েছি বা পশ্চিমবাংলার বিজেপি, তো সেটাই সবচেয়ে ভালো সময় ছিল। আর আমার সৌভাগ্য যে আমি সেই সময় নেতৃত্বে ছিলাম। তো পার্টি তো এগোতে থাকে, তার আগে যারা আছেন অনেক শ্রেষ্ঠ লোকেরা নেতৃত্ব দিয়েছেন, কোয়ালিটি ছিল হয়তো, কোয়ান্টিটি ছিল না। তো তাদের কাছে তো আমরা কিছু ছিলাম না ব্যক্তি হিসাবে। কিন্তু রাজনীতি হচ্ছে মাস, ভোট মাথার গুনতি হয়। তো মাথার গুনতি যখন বেড়েছে তখন ভোট বেড়েছে, আমরা জিতেছি, সিট বেড়েছে। এখন সেইটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, মানে সাফল্যের দিকে এগোতেই হবে। সে চেষ্টা চলছে। আমার মনে হয় ক্ষমতায় এলে সেটা আরও ভালো খবর হবে, বা সেটা আরও ভালো ঘটনা হবে, ইতিহাস হবে। নানান বিষয় নিয়ে আমরা কথা বলছি বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে, জানবো অনেক কিছু বিষয়। ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন। উনিশের সাফল্যটা 24-এ কন্টিনিউ হতে পারলো না কেন, বা আটকে গেল কোথায়? এটাও চিন্তার বিষয় আছে। বিভিন্ন লোক বিভিন্ন কারণ দেখান। এক তো সর্বভারতীয় ক্ষেত্রে রেজাল্ট আমাদের খারাপ হয়েছে। 400 পারের যে আমরা স্বপ্ন দেখিয়েছিলাম, 400 হলো না, বরঞ্চ 60-70টা কমে গেল আমাদের। তার মধ্যে পশ্চিমবাংলাও দায়ী। যেমন 300 পার হয়েছিল 19-এতে, আমরা 18টা সিট দিয়েছিলাম বলে হয়েছিল, আমাদের যোগদান বেশি ছিল। 19-এতে আমাদের সেই যোগদানটা 24-এ সেটা হলো না, আমাদের 8টা সিট কমে গেল, নতুন 2টা সিট জিতলাম। তো সেই জন্য
একটা সর্বভারতীয় ব্যাপার আছে, কেন হয়েছিল নেগেটিভ সেটা সর্বভারতীয় ক্ষেত্রে। দ্বিতীয়, আমাদের এখানেও কিছু ঘটনা ঘটেছে যেটা নিয়ে বহু চর্চা আলোচনা হয়েছে, ক্যান্ডিডেট সিলেকশন থেকে আরম্ভ করে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, নেতৃত্ব, সব প্রশ্ন সামনে এসেছে। আমি জানি না পার্টি কতটা সিরিয়াসলি ভেবেছে, এগুলো তার একটা কারণ আছে। সেই জন্য হয়তো আমাদের আশানুরূপ আমরা ভোট পাইনি, ভোটের পার্সেন্টেজও কমে গেছে। ব্যক্তি দিলীপ ঘোষ 2024 লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে, যেহেতু তারপরেই 2026 কাউন্টিং চলে আসে স্বাভাবিকভাবে, কেন্দ্রীয় নেতৃত্বকে এ প্রসঙ্গে আলাদাভাবে কোনো রিপোর্ট, কোনো কথা কিছু বলেছে বা দিয়েছে? না, আমি দিইনি, আমার কাছে কেউ জানতেও চায়নি। সেই জন্য আমাকে বলা হয়েছিল বর্ধমানে গিয়ে লড়তে হবে। তা আমি খালি এটুকু মত দিয়েছিলাম যে আমি ইলেকশন লড়বো না, এবং এটাও বলেছিলাম যে আমার রাজনীতির যে দায়িত্ব ছিল সংগঠন দাঁড় করানো সেটা হয়ে গেছে, সে আমি আর রাজনীতিও করবো না, এই পর্যন্তও বলেছিলাম। কিন্তু যারা আমার সম্বন্ধে ডিসিশন নিয়েছেন, পাঠিয়েছেন, তারা যেটা বলেছিলাম আমি ওটাই করেছি। এটাই, এর বেশি কিছু আমি একজন কর্মী হিসাবে বলি না, করি না, বা এটা আমাদের ডিসিপ্লিনের মধ্যেই পড়ে, সেটাই আমি করেছি। দিলীপ ঘোষ কি অভিমানী? কার উপর অভিমান করবো? 2024 এবং তার পরবর্তী অধ্যায়ের ঘটনার জন্য? না না, মান অভিমানে কী আছে? যে পার্টি আমরা দাঁড় করিয়েছি লড়াই করে, যে কর্মীদের সঙ্গে সঙ্গে কাজ করেছি, তো সবসময় যখন কিছু ব্যাপারে আমার ডিসিশন নেওয়ার ক্ষমতা ছিল, নিতাম আমি। আমার উপরে তো ডিসিশন নেওয়ার লোক আছে, তারা নিয়েছেন, যেটা পার্টির সিদ্ধান্ত হিসেবে আমি মেনে নিয়েছি আমি। হ্যাঁ, যখন পরিশ্রমের ফল না হয় বা রেজাল্ট ভালো না হয় তো সবার মন খারাপ হয়, আমার মন খারাপ হয়েছে, এর বেশি কিছু না। তার পরবর্তী অধ্যায় রাজ্য বিজেপির সভাপতি পদে নির্বাচন। নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। এক্ষেত্রে কোনো রকমের চিন্তা, ক্ষোভ, দুঃখ জড়িয়ে রয়েছে? দিলীপ ঘোষ আরও একবার রাজ্য বিজেপির সভাপতি হতে পারত, এই প্রসঙ্গ বারবার করে তো উঠে এসেছে। দিলীপ ঘোষ তো কোনোদিন ভাবেনি রাজ্য সভাপতি হবে, এমএলএ এমপি হবে বা রাজনীতি করবে। তো এত তাড়াতাড়ি আমার জীবনে সব ঘটনা ঘটে গেছে, আমি পিছনে তাকাইনি কখনো, সামনে এগিয়েছি আর পার্টিও এগিয়েছে। তো সেই জন্য আমি তো একবারের জায়গায় দুবার সভাপতি হয়ে গেছি। আমি বললাম আমাকে হয়তো ভুল করে পার্টি একবার সভাপতি করে দিয়েছে, যাই হোক 3 বছর কাজ করি, তো পার্টি বেড়েছে, রেজাল্ট হয়েছে, তো পার্টি বলে যে একবার চান্স দাও, ওকে 2বার চান্স দিয়েছে। তারপরেও নির্বাচনের পরে 1 বছর আমি থাকতে পারতাম হিসাব মতো, কিন্তু আমি মাননীয় নাড্ডাজি গিয়ে বললাম যে দেখুন, একটা ফেজ ছিল, লড়াই ঝগড়া মার পিট খুনোখুনি হয়েছে, তো পার্টি কিন্তু দাঁড়িয়ে গেছে, মানুষ বিশ্বাস করে নিয়েছে। তো আমার একটা ইমেজ তৈরি হয়ে গেছে, লড়াকু ঝগড়া করে এই বলে তাই বলে। তো আমার মনে হয় একটু পার্টির মধ্যে চেঞ্জ আসার দরকার আছে। পার্টি দায়িত্বশীল, পার্টি চিন্তাশীল, পার্টি ক্ষমতায় আসার জন্য চিন্তা করছে, এই ইস্যু নিয়ে, এই নিয়ে ভাবছে, এরকম একটা কিন্তু মেসেজ সমাজকে দেওয়া উচিত। কিন্তু আমি বলতে গেলে সব শুনবে না, আমাকে জানা যে এত লড়াই করবে, লড়াই দরকার আছে, কিসের জন্য সেটাও বলার দরকার আছে। এরকম একটু চিন্তাশীল, আর বাংলায় একটু শিক্ষিত ভদ্রলোক সবাই চায়। এর আগেও আমাদের প্রেসিডেন্টরা ছিলেন সেরকম, ভাবুন এরকম কাউকে, বাকি আমাকে যেরকম কাজ দেন আমি করবো, এই কথাবার্তা হয়েছিল আমার সঙ্গে। তো সুকান্তবাবু একজন নিঃসন্দেহে একজন অধ্যাপক, শিক্ষিত, মার্জিত হিসাবে তাকে করা হয়েছিল। তো পার্টি তখন রেডিই ছিল। তো তারপরে হয়তো আসানোর রেজাল্ট হয়নি, কেন হয়নি সেটা চিন্তা করার দরকার আছে। কোথাও ভুল ছিল, আমাদের কার্যকর্তাদের অভিজ্ঞতা কম ছিল, আমরা সবাই লড়ছিলাম, যারা আমাদের সামনে লড়ছিল তাদের অভিজ্ঞতা, তাদের কাছে সাধন সামগ্রী সুবিধা বেশি ছিল হয়তো, সেই জন্য আমরা তাদের সঙ্গে অতটা হেঁটে উঠতে পারিনি। তো এভাবে চলে এসেছে। যেন আমার আর পেছনে তাকাবার, আমাকে অনেক হাওয়া তুলেছিল আপনাদের মতো লোকরা, এই দিলীপ দা আবার প্রেসিডেন্ট হবে, এ হবে, মানে পার্টি পেছন দিকে কেন তাকাবে, পার্টি সামনে তাকাবে। হয়তো তখন কাউকে মনে হয়নি আমাকে করে দিয়েছিল আনকরা লোককে, কিন্তু পার্টিতে দাঁড়িয়ে গেছে। তো আর যোগ্য লোককে আর ভালো লোককে করা উচিত, যে অনেক বেশি দিন কাজ করবে। তো আমরা তো সবাই আছি সঙ্গে, তো সেইভাবেই হচ্ছে পার্টি। যেন পশ্চিমবাংলায় নতুন করে আমাকে দায়িত্ব দেবে, তার মানে তো পেছনে তাকানো হয়ে গেল, এটা ঠিক নয়। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির নতুন সভাপতি, আপনি কেমন চোখে দেখেন? শ্রমিকদা দেখুন, বর্তমান যারা পার্টির নেতৃত্বে আছেন সবার চেয়ে বেশি অভিজ্ঞ আমাদের পার্টির মধ্যে যারা নেতা আছেন বর্তমান নেতৃত্বে। পুরনো রাহুলদাও আছেন, রাহুলদা বা আমরা তো এখন দায়িত্বে নেই কোনো, বাংলায় সহযোগী হিসাবে কাজ করছি। রাহুলদা সিনিয়র ছিলেন, করেছেন পুরনো। শ্রমিকদা সেই সময় থেকে কাজ করছে এবং ছাত্রজীবন থেকে রাজনীতি করছে। যেহেতু আমাদের পার্টি ক্ষমতার কাছাকাছি ছিল না ফলে আমাদের নেতাদের কেউ চিনত না। তো কিন্তু তারা তো ঝান্ডা ধরেই আছে কম বয়স থেকেই, এত বছর ধরে। তো সেই হিসাবে একজন পার্টির উত্থান পতন দেখেছেন, পার্টির আইডিওলজি, পার্টির কর্মপদ্ধতি ভালো জানেন। আমার মনে হয় এই যে সময়টা একটা ভ্যাকুয়াম চলছে আমাদের, সেই সময় এই ধরনের একজন অভিজ্ঞ লোক দরকার ছিল, যে পার্টির আইডিওলজি জানে, যে সবাইকে নিয়ে চলতে পারবে। সেই দিক দিয়ে চয়ন ঠিক আছে। এবার তার জন্য ভালো টিম করা, সবাই মিলে তাকে সহযোগিতা করা,
এখানকার টিম, কেন্দ্রের টিম, যদি এটা করা হয় আমার মনে হয় ভালো রেজাল্ট হবে। আপনিও সেই টিমের সদস্য হিসেবে আমি ওনাকে বলেছি আমি আপনার সঙ্গে আছি, আপনি আমার এখানে প্রেসিডেন্ট, আমি একজন সাধারণ কর্মী, এখন আমার কোনো দায়িত্ব, উনি আমার নেতা, আপনি ডিসিশান নিন আর বলুন কী করতে, আমরা সবাই আছি আপনার সঙ্গে। একটু আগে রাজ্য বিজেপির সভাপতি পরিবর্তন নিয়ে প্রশ্ন করাতে আপনি বললেন যে দিলীপ ঘোষ মেরে দেবে, ধরে দেবে, কথা বলবে। আপনি নিজে প্রস্তাব দিয়েছিলেন একটু শান্ত, বাংলা তার কৃষ্টি সংস্কৃতি নিয়ে ভাবে। দিলীপ ঘোষ এত বিতর্কে থাকে কেন? এই জন্যই কি? দিলীপ ঘোষ নয়, আপনি যদি কিছুদিন একটু আপনি যে টাইপের না একটু চেঞ্জ করুন আপনার ক্যারেক্টার, কথাবার্তা। এই দেখো কীরকম উল্টাপাল্টা কথা বলছে। আমাদের মানুষের ক্যারেক্টার আছে যে গতানুগতিক জীবন না, তার বাইরে কেউ কিছু বলেছে বা করেছে এই বড় গণ্ডগোলে আছে, এই দেখো উল্টাপাল্টা বলছে, বিতর্কিত। বিতর্ক কি আমি জানি না, কী নিয়ে বিতর্ক, কেন বিতর্ক। আমি আপনার সঙ্গে হাতে না বললে বিতর্কিত হয়ে গেল, বিচিত্র ব্যাপার ভাই। দিলীপ ঘোষ তো হাঁ বলবে না কোনোদিন, কোনো ব্যাপারে বলেনি, কাউকে খুশি করার জন্য কিছু বলবে না। তুমি বিতর্কিত বলতে পারো, বলো, আমার কী যায় আসে তাতে। তো প্রশ্ন হচ্ছে তাই বিজেপি তো কোনোদিন বাড়েনি, অনেকের কমপ্লেন, ভালো তো ছিলাম, কী দরকার ছিল এত সব লড়াই ঝগড়া করে, এইসব এত লোক মারা গেলো, এ গেলো। ভাই এতগুলো এমএলএ এমপি জিতেছি কিনা? তো গতানুগতিক জীবন ধরে যদি চলতে থাকো, বিতর্ক তো হবেই না, কিছুই হবে না, কিছু করতে হবে। আমি তো সেই জন্যই এসেছি, দিলীপ ঘোষের পাওয়ার কিছু নাই, দেওয়ারও কিছু ছিল না, লড়াই তো কিছু করার জন্য এসেছিলাম, সেটা আমি করতে পেরেছি। আমার এটা মনে হয় এই যে বিতর্কটা দেখি, যে বেঁচে আছে তাকে নিয়ে বিতর্ক হয়, ধরে নিতে হবে সে বেঁচে আছে বা কিছু করছে বিতর্ক থেকে। হ্যাঁ, আর কিছু আছে আপনাদের মতো বন্ধুরা যারা আমাকে বিতর্কিত করলে তাদের কিছু না কিছু লাভ হয়, মিডিয়া হোক, পলিটিক্যাল লিডার, তার নাম দিলীপ ঘোষের সম্বন্ধে সে কিছু বলেছে, তার নাম, তার ছবি টিভিতে দেখাবে, সে সুযোগটা সবাই নেয়। সে যেন কাউকে একজন খাড়া করতে হবে, তো জামাইয়ের নামে মারো হাঁস, বংশশুদ্ধ খাও মাছ, আমাদের গ্রামের কথাই বলে। তো সেই জন্য অনেকে, আমি কোনো সেদিন বাইটই দিইনি, দিলীপ ঘোষ এই বলেছেন বলে, আর প্রিন্ট মিডিয়া তো কী বলেছে বোঝা যায় না, লিখে দিল, আমার কোনো বাইটই নেই, বা নিউজ হয়ে গেল। এরকম বহু জায়গায় দেখেছি। আমি মজা করে আমার সাংবাদিক বন্ধুদের বলতাম, আমি যখন প্রেসিডেন্ট ছিলাম কম থাকতাম অফিসে, গ্রামেই ঘুরতাম, তো যখন যেদিন থাকতাম সন্ধ্যাবেলা সব মিডিয়ার যারা থাকতো আড্ডা হতো, মুড়ি খাওয়া হতো, একসঙ্গে গল্প হতো, এটা ওটা নিয়ে এগুলোই হাসাহাসি হতো, বলেন আপনার নামে চালিয়ে দিয়েছে, আপনার নামে এই করেছে, ওরাই বলতো। তা এখন কি চলছে মার্কেটে, চলছে না কিছু, আরে আমি তো আছি, চালাও আমার নামে, যে দিলীপ ঘোষ এই বলেছে, নিউজ করা দেখবে চলে যাবে। এগুলো নিয়ে খুব মজা হতো। অনেক ব্যাপার থাকে, লোকে বাইরে থেকে বুঝতে পারে না, কিন্তু চালাতে হয়। এমনকি আমাকে একজন বলেই দিল সাংবাদিক, দা কাল কিন্তু এটা আপনার হিট হবে। কবে আমি বলেছি জানি না, কিন্তু পরের দিন ওটাই হয়ে গেল ভাইরাল, ওটাই নিউজ হয়ে গেল, হেডলাইন হয়ে গেল। যারা সন্ধ্যাবেলা চ্যানেলে যান, প্যানেল ডিসকাশন হয়, তো দেখতেন সেই সময় কিছু না কিছু, কোনো না কোনো চ্যানেলে, কোনো না কোনো প্যানেলে আমার বিষয় চলছে, আমি কবে বলছি আমি ভুলে গেছি, কিন্তু ওটা চালাতে হবে, কিছু নেই। আমি সেই সব বন্ধুদের সঙ্গে দেখা হলেও এলে বলতাম, কী হলো আজকাল কিছু ম্যাটার নেই নাকি, আরে আমি তো আছি, চালান না। যাই হোক, হাসি মজাক হতো, কিন্তু এটাই বাস্তব। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই, আপনি যদি গতানুগতিক জীবনের বাইরে, পরিচিত ধারণার বাইরে কিছু বলেছেন বা করেছেন, নিশ্চয়ই আপনি বিতর্কিত হবেন। আর যে সেটা বলতে পারে তার দম আছে মনে করতে হবে। দিলীপদা আমাদের আলোচনার মধ্যে হেডলাইনটা আমাদেরকে দিয়েই দিলেন, অর্থাৎ বিতর্কে দিলীপদা ছিলেন, আছেন, থাকবেন। হ্যাঁতে হ্যাঁ দিলীপদা বলেননি, বলবেন না। দিলীপদা, বিতর্কের জায়গা কেন তৈরি হলো? মন্দির কি আর ছিল না? দীঘার মন্দিরে গিয়েই আপনাকে উপস্থিত হতে হলো? যে জিনিসটা চলছিল বিতর্ক, খুব বিতর্কিত হয়েছে ওইটা, বাপরে নিউজ নেই মনে হচ্ছে ওইটা, কী হলে আকাশ ভেঙে পড়লো, অনেকে তাদের মা মরলো, কার বাপ মরলো, এমন হাহাকার করছিল অনেক লোকজন। আচ্ছা, আমি আপনাকে প্রথম একটা পুরনো কথা বলি। আমি যখন প্রেসিডেন্ট ছিলাম, রোজ এই ধরনের লড়াই হতো, স্টেটমেন্ট দিতাম, বলতাম। আমি তো মমতা ব্যানার্জির বিরুদ্ধেও বলতাম, বাকিদের বলতে হতো, আমার তো দায়িত্ব ছিল। উল্টাপাল্টা বললে আমি সঙ্গে সঙ্গে বলতাম, সেটা হেডলাইন হতো। তখন অনেক বুদ্ধিজীবী, আপনার সাংবাদিক, আরও অনেকে, কী বলছে, এই যে মহিলা সম্বন্ধে এরকম বলতে আছে, এই দেখো দিলীপ ঘোষ কী বলছে, মমতা ব্যানার্জির সম্বন্ধে এই বলেছে, ওই বলেছে, এগুলো ঠিক হয়নি। সেই সমস্ত বুদ্ধিজীবী, সেই সমস্ত প্যানেলিস্ট, সেই সমস্ত মানে যারা ডিসকাশন করেন, এক্সপার্ট, তারা বলতেন। আর যেই আমি দীঘা গেছি, এই দেখেছ মমতা ব্যানার্জির সঙ্গে বসে আছে, আরে বাবা মমতা ব্যানার্জির সঙ্গে বসে আছে, তোকে তো কোনোদিন ডাকেনি মমতা ব্যানার্জি, তুই বসবি কী করে? দিলীপ ঘোষকে ডেকেছে, আর হিম্মত আছে আমি গিয়ে ওখানে বসার। ওটা মন্দির, পশ্চিমবাংলার মানুষের টাকায়, আমার টাকায় তৈরি হয়েছে, সরকার করেছে। রাম মন্দিরে সবাই চলে যেতে পারো পুণ্য নিতে, ওটাও সরকার করেছে। তো দীঘাতে গেলে তো আমার দম আছে, ধর্মকে ধর্ম বলা, রাজনীতিকে রাজনীতি বলা, আমি গেছি ওখানে।
ধর্মক্ষেত্রে গেছি, তখন সেই লোকেরা বলছে দেখেছ এই মমতা ব্যানার্জি এই করেছে তাই করেছে। আরে বাবা, আমি তো এটাই বলতাম যে এই করেছে তাই করেছে, তখন ওটা বিতর্কিত ছিল। আর যখন তার সঙ্গে গিয়ে বসলাম তখন সেটাও বিতর্কিত, কেন মমতা উনি তাই করেছেন তাই করেছেন, তখন মানেনি কেন যে আমি যখন বলতাম, এখন বলছো কেন? তো এই ধরনের লোকজন যারা মানুষকে বিভ্রান্ত করে মিডিয়ার মাধ্যমে, এর মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটাও আমি দেখেছি। তা আমার কি বয়ে গেছে? হ্যাঁ, একটা অ্যাটমসফিয়ার তৈরি করা হয়েছিল দিক দিয়ে। দিলীপ ঘোষ টিএমসিতে যাচ্ছে, আমাদের নেতা, আমাদের কিছু লোক বিশ্বাস করছে তুমি টিএমসিতে যাচ্ছ, সত্যি দিলীপ ঘোষ যাচ্ছে, সত্যি দিলীপ ঘোষ, দাদা আপনি? তো উত্তর কী হবে? উনি অপেক্ষা করো কি কোথায় যাচ্ছে। এটাও পর্যন্ত 21 তারিখ কে কবে জয়েন করো, অনেকগুলো 21 আগে চলে গেছে, তারিখ দেওয়া হতো। তাহলে 21 তারিখ সাংবাদিকরা জিজ্ঞেস আপনি থাকবেন? নিশ্চয়ই থাকবো ডায়াসে, নিশ্চয়ই থাকবো ডায়াসে। কোন ডায়াসে থাকবো সেটা ওই দিনই বলবো। সেটা নিয়ে দেখুন ঝুলিয়ে রেখেছেন, উনি কীরকম চালাকি করছেন, আমি দেখিয়েছি, থেকেছি ডায়াসে, জবাব দিয়েছি। তো এই ধরনের অ্যাটমসফিয়ার তৈরি করার রাজনীতিতে কাউকে বদনাম করার জন্য যোজনাবদ্ধভাবে, কারো জন্য কারো কষ্ট হচ্ছে তাকে একটা বদনাম করো অন্যভাবে। তো হয়েছে দিলীপ ঘোষের কী পরিবর্তন হয়ে গেছে, কী হয়ে গেছে? আমি বলছি আমার বিশ্বাসযোগ্যতা আরও বেড়েছে। কেউ যদি মনে করে চক্রান্ত করে দিলীপ ঘোষের বদনাম করবে, আমার তো মনে হয় যে আমি কিছু না করে অনেক বেশি পাবলিসিটিও পেয়েছি, এবং যারা লাফালাফি করেছেন দুই পক্ষে তাদের চেয়ে বেশি পাবলিসিটি পেয়েছি। 1 পয়সা খরচা করেনি, ফ্রিতে গেছি, খেয়েছি, তেয়েছি, চলে এসেছি, ডায়লগ মেরে দিচ্ছি টিভিতে, সেটাই চলেছে। নানান বিষয় নিয়ে আমরা কথা বললাম বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে। নানান প্রশ্নের জবাব তিনি আদৌ এড়িয়ে না গিয়ে একেবারে সরাসরি উত্তর দিয়েছেন, এবং আরও হয়তো প্রশ্নের উত্তর বাকি থেকে গেল, সময়ের জন্য অপেক্ষা করতে হবে। অর্থাৎ যত নির্বাচন এগিয়ে আসবে তত দিলীপ ঘোষের বক্তব্য এবং নানান রকম নতুন নতুন বিতর্কের জায়গা তৈরি হয় কিনা তার জন্য অপেক্ষা করতে হবে। আপনার কথা আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।